আইনু জনগোষ্ঠীর শোকাথা ফরাসি থেকে অনুদিত। আমেরিকার আদিবাসী জাতিগুলোর মতোই একদা অসাধারণ এবং স্বাধীনতার প্রতি তীব্র অনুরাগী আইনু জনগোষ্ঠীর আজ যা অবশিষ্ট আছে তা কয়েকটি আদিবাসী গ্রামে হতশ্রী অবস্থায় সীমাবদ্ধ। তারা নীরবে বিলীন হয়ে যাচ্ছে এমন ঐক্য পরিণতির কাছে পরিত্যক্ত যা তারা মোটেও প্রাপ্য নয়। জাপানি আধিপত্যের পূর্বে তাদের বিশাল ভূখণ্ড ঐক্য মহিরুহের মতো বিস্তৃত ছিল। হোকাইদোর বৃহৎ নয়চে দ্বীপ তাদ নয়চে কালে এজো নামে পরিচিত ছিল সেই বিশাল কাণ্ড, যার থেকে দুটি পৃথক শাখা প্রসারিত হয়েছিল। একটি উত্তর পশ্চিমে ঝুঁকে ছিল শাখালীন দ্বীপ কিতাইজো বাউলতরের এজো, অপরটি উত্তর পূর্বে কুরিল দ্বীপপুঞ্জের মালা রচনা করেছিল কুয়েজো বা প্রান্ত সীমার এজো দেশ কামচাৎকার অগ্রভাগ পর্যন্ত ছড়িয়ে পরিচিত বিশ্বের প্রান্ত সীমাজ। প্রায় ১ সহস্রাব্দ ধরে জাপানের এই দ্বীপগুলো সম্পর্কে কোনো প্রকৃত ধারণা ছিল না। সেগুলো পৌরাণিক কুজাসার আড়ালে লুকিয়ে ছিল। যদ নয়চে সামান্য যা জানা ছিল তা আসত বিনিময় প্রথার মাধ্যমে প্রাপ্ত অদ্ভুত কোনো সামগ্রী থেকে। হাড়ের তেল, ঈগলের পালক, ঔষধি শৈবাল, গ্রীষ্মে গাছের ছাল দিয়ে সেলাই করা এবং শীতে শিলের চামড়ার তৈরি উদ্ভট পোশাক দেশ অথবা দূরবর্তী অনিশ্চিত জনশ্রুতি থেকে, যেগুলো দ্বীপের প্রধানদের বর্ণনা করত অত্যন্ত দুষ্ট ও জাদুবিদ আর জাসক্ত দেখাকার মানুষ হিসেবে, যারা ইচ্ছামতো বৃষ্টি আনতেও ঝড় ভিজিয়ে দিতে সক্ষম। ১৬০৪ সালে কেবল একজন দাইমিও মাদ নয়চে সুমাজেতে নিযুক্ত হন, কিন্তু তিনি কেবল পাহারাদারের ভূমিকাতেই সীমাবদ্ধ থাকতেন, তুচ্ছ ও উপেক্ষিত। এই দ্বীপগুলো ছিল প্রশান্ত মহাসাগরের একমাত্র অংশ যা ক্যাপ্টেন কুকের অক্লান্ত অভিযান থেকে রেহাই পেয়েছিল, আর সেই কারণেই লপেরুজের কৌতূহল জাগ্রত হয়েছিল, যিনি ফ্রান্স থেকে যাত্রা শুরুর পর থেকে সেখানে প্রথম পদার্পণকারী হওয়ার অধীর আকাঙ্ক্ষায় দগ্ধ হয়েছিলেন। ১৭৮৭ সালে তাঁর অধীনস্থ যুদ্ধজাহাজগুলো শাখালিনের সামনে নোঙর ফেলে এবং ফরাসিরা তীরে অবতরণ করে সংস্পর্শে আসে জাপানি, চীনা, কামচাঁদালতাত্তারদের থেকে স্বতন্ত্র ঐক্য জনগোষ্ঠীর সাথে, যাদের থেকে তারা কেবল একটি প্রণালী দ্বারা পৃথক। তাদের কোমল ও স্বতঃস্ফূর্ত আচরণ এবং তাদের অসাধারণ বুদ্ধিমত্তায় মুগ্ধ হয়ে লাপেরুজ দ্বিধাহীনভাবে তাদের সর্বাধিক শিক্ষিত ইউরোপীয়দের সাথে তুলনা করেন। তিনি বিস্ময়ে বর্ণনা করেন কিভাবে একজন দ্বীপবাসী তাঁর অনুরোধ বুঝতে পেরে একটি পেন্সিল তুলে নিজে কাগজে একটি সম্পূর্ণ নির্ভুল মানচিত্র আঁকেন এবং রেখা দ্বারা নৌকার যাত্রার দিন সংখ্যা নির্দেশ করেন। এলোমেজি পুনরুদ্ধার, যা এজোর শতাব্দী প্রাচীন ভাষামজকে আমূল পাল্টে দিল, সম্ভবত জাপানের চেয়েও বেশি। কৃষি জমি উন্মুক্তকরণ ও উপনিবেশ স্থাপনের ঐক্য নির্মম নীতির ক্রমাগত প্রযোগে স্বৈরাচারী ভূমি বঞ্চনার দ্বারা আরও তীব্রতর করে কেন্দ্রীয় প্রশাসন আইনুদের এমন ঐক্য বিমাতা সুলভ অভিভাবকতার অধীনে আনলো যা তাদের ভূমির নাম পর্যন্ত মুছে দিল। এই বলপূর্বক প্রান্তিকীকরণে তাদের সমৃদ্ধ মৌখিক সাহিত্য প্রজন্ম থেকে প্রজন্মে তাদের স্মৃতির অবজারণে সঞ্চারিত ক্রমশ শুকিয়ে গিয়ে কেবল দাদা দাদির সুরৃতিক ধাঁচ পরিণত হলো। বিস্মৃত হলো পূর্বপুরুষদের উদ্দেশ্যে রচিত গান, আইনু ইউকার, দেব কাহিনী, কামুই ইউকার এবং সেই গল্পগুলো ওয়াজেপেকের, যেখানে ঐক্য অস্পষ্ট ব্যক্তিত্বারোপিত প্রকৃতি প্রাণ পেত, যে সমুদ্র পুষ্টি যোগাজ, যে অরণ্য আশ্রয় দেজ, গ্রামে অসীম যত্নে লালিত ভালুক শাবক কুবদের আইদ নয়চে সুহিকো যেমন আক্ষেপ করেন। কয়েকজন বৃদ্ধ ছাড়া আইনুরা আর তাদের ভাষা ব্যবহার করে না, তারা জাপানি ভাষায় কথা বলে। চিরি ইউকিজে রাতদ নয়চে স্বর্গমূলক দ্বীপ না। এই পরিণতি রোধ করতেই আবির্ভূত হন চিরি ইউকিজে। তাঁর আধুনিক জাপানি শিক্ষা এবং তাঁর পূর্বনারীদের বিখ্যাত আবৃত্তিকারদের উত্তরাধিকারের মধ্যে বিদীর্ণ রোগে মৃত্যু অনিবার্য জেনেও এই আইনু নারী তাঁর অতি সংক্ষিপ্ত জীবন বেজ করেন ১৩টি দেব কাহিনী লাতিন হরফে লিপিবদ্ধ করে জাপানি ভাষায় অনুবাদ করতে। হজে ওঠেন সেই যে তরুণী দেবতাদের বন্দী করেছিল তাঁর স্বজনদের জন্য উপহার হিসেবে। ১৯ বছর বয়সে তাঁর হৃদস্পন্দন থেমে যায়।
তাঁর পাণ্ডুলিপি আইনুসঙ্গীত সংকলন সম্পন্ন হবার মাত্র কয়েক ঘণ্টা পরেই তাঁর মাসি ইমে কানু এবং তাঁর ভাই চিরি মাসিহ পরবর্তীতে সেই প্রদীপ বহন করে নিজে যান। বিশাল ধারাবাহিক রচনা প্রকাশ করে। অন্তিম বাণী সদৃশ ভূমিকাজ চিরি ইউকিজে যারা বিলুপ্ত হতে অভিশপ্ত হরবিউকু মনুর দেশক সঙ্গীত ব্রেজে ওঠেন। কোথায় গেল সেই সব মানুষ যারা পাহাড়ে ও সমতলে শান্তিতে বাস করত? আদিকাল থেকে বিদ্যমান প্রকৃতি ক্রমশ বিলীন হয়ে যাচ্ছে। আমাদের মধ্যে যে সামান্য কজন এখনো অবশিষ্ট আছে, তারা বিশ্বের পরিবর্তন দেখে বিস্মিত চোখ মেলে তাকিয়ে আছে। আজ পরের দল আজ বেঁচে থাকতে বাধ্য। ধ্বংসোন্মুখ করুণ মূর্তি নুকিশিও কিজোরা তার প্রতিরোধ। এই কষ্টটির সম্পূর্ণ বিপরীতে নুকিশিও কিজো বিলুপ্তের ভবিষ্যদ্বাণী প্রত্যাখ্যান করেন। 1934 সালের তাঁর ইশতেহার আইনুদের আটিকরণ অবশেষ আইনু নো দোকাতো সেনশো এর মাধ্যমে তিনি আইনু নামের গৌরব পুনরাগঠিত করেন, যা তাঁদের ভাষার অর্থ মানুষ, ব্যক্তিগত স্বার্থে অন্ধ সাধারণ মানুষ, নিঙ্গিন কে তীব্র ভর্দ নয় চেষ্টা করে তিনি সদ নয় চেগুণ সম্পন্ন মানুষ হিত এর আবির্ভাব কামনা করেন। এই চিত্রলিপিতে যার দুটি রেখা পরস্পরকে চেকা দিজে পত্তন রোধ করে তিনি আমাদের সোজা হজে দাঁড়িয়ে থাকতে একটি সবল অবিরাম পারস্পরিক সহায়তার প্রযোজনের রূপকিপাত করেন। কনফুসিয়াস যেমন সম্ভ্রান্ত ব্যক্তি জুনোজি কে তুচ্ছ মানুষ থেকে পৃথক করেন, তেমনি সদ নয় চে কর্মেও নিতেই সক্রিয় পরোপকারিতাতেই বুদ্ধিজীবী এমন ঐক্য অবশেষে শান্তিপূর্ণ সমাজের আশা দেখেন যেখানে সদ নয় চে গুণ সম্পন্ন মানুষেরা প্রকৃতির শক্তিকে সম্মান করে। উড়ে যাও যা আত্মার সন্ধানে। পুরনো এজো যেভাবে বিলুপ্ত হয়েছে সেভাবেই এই আইনুদের সাথে স্রোতস্বিনীর গর্জন পাতাজ বাতাসের আর্তনাদে সহদর মুছে যেতে চলেছে সেই অরণ্যচারীয় বর্বর দেবভক্ষণ, সেই অদৃশ্যের সাথে পৌরাণিক মিলন, গর্ভমজ্জরীতি ও কামরূদেব তাজ পরিপূর্ণ বন্যপ্রান্তর। অবশেষে সেই আদি অন্তর্দৃষ্টি যার কেন্দ্রে রজেছেরা মাদ নয় চে এর ধারণা আত্মা, গোপন অন্তরঙ্গতা, মানুষ ও বস্তুর হৃদয়। আমরা ক্রমশ সংকুচিত হজ্জে আসা প্রাকৃতিক জগতে আমাদের নিজস্ব সর্বপ্রাণবাদের অষ্টুকু হারাচ্ছি, তা পুনরুদ্ধারের চেষ্টা করা জরুরি। সেই প্রাচীনকালের শামানদের মতো যারা মুমূর্ষুদের উড়ে যাও যা তাকে চিরতরে মিলিয়ে যাও যার আগে ধরে আনতে ঐক্য অন্বেষণে ছুটে বেরিয়ে পড়তেন।